সরকারি হিসাব দিয়ে জানিয়েছে প্রায় 40,000 কোটি টাকা তাদের লাগবে। এখানে দেখুন ইয়ার টু ইয়ার দেখুন, আপনি দেখছেন এই মাসের হিসাব করে, এটা আমার হিসাব করা যে কিভাবে দিয়ে এটা ক্যালকুলেট করতে হবে। এক একজন কর্মচারী কয়েক লক্ষ টাকা করে তারা বঞ্চিত হয়েছে। যদি প্রতি মাসে দিয়ে দিতেন, 2011 সালে আপনি ক্ষমতায় এসেছিলেন, তাহলে এই একসঙ্গে এই চাপটা পড়তো না। দিয়ে দিতেই হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী। সুপ্রিম কোর্টে ওটি বিচারাধীন। সর্বশেষ দিন রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি চেষ্টা করেছিলেন যাতে ম্যাটারটিকে আরও একটু পিছিয়ে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ জুলাই মাসে রাখার জন্য তিনি আদালতের সামনে প্রার্থনা করেছিলেন। আমরা অপোজ করি, আমরা বলি না, এই মামলাটি বারবার পিছিয়ে গেছে এবং যেহেতু একটা স্টে হয়ে আছে, সেই স্টেটাকে এনজয় করছে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ হচ্ছে আইনসঙ্গত ন্যায্য মৌলিক অধিকার। সেই অধিকারকে খর্ব করে দিয়ে এতদিন ধরে তাদের ডিএ থেকে বঞ্চিত রেখেছে। রোপা রুলস 2009 অনুযায়ী তাদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ পাওয়া উচিত। এক একজন কর্মচারী কয়েক লক্ষ টাকা করে তারা বঞ্চিত হয়েছে। এই রাজ্য সরকারি হিসাব দিয়ে জানিয়েছে প্রায় 40,000 কোটি টাকা তাদের লাগবে। তার মানে অর্থাৎ 40,000 কোটি টাকার পরিমাণ বঞ্চনা রাজ্য সরকারি কর্মচারীরা হয়েছেন। যদি প্রতি মাসে দিয়ে দিতেন, 2011 সালে আপনি ক্ষমতায় এসেছিলেন, তাহলে এই একসঙ্গে এই চাপটা পড়তো না। আসলে ওরা বুঝেছেন যে একসঙ্গে চাপটা যাতে কোনোভাবে বিলম্ব করা যায়, সেই জন্য বিভিন্ন স্ট্র্যাটেজির তারা আশ্রয় নিচ্ছেন, কিন্তু ওটা করে কোনো লাভ হবে না। 6 বার হেরেছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মলয় দ্বারা তারা মামলা করেছেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রথমে কর্মচারীরা বৃন্দ স্যাটে হেরেছিল, তারপরে সেটার এগেনস্টে তারা হাইকোর্টে এসেছিল। হাইকোর্টে জিতে, হাইকোর্টে সেই জেতার এগেনস্টে রাজ্য সরকার রিভিউ করে, সেখানেও রাজ্য সরকার হারে। তারপরে রাজ্য সরকার সেই যেহেতু হাইকোর্টের নির্দেশ ছিল স্যাটে সেটা ডিটারমিন্ড হবে, স্যাট ফেরত পাঠায় হাইকোর্ট ফেরত পাঠায় স্যাটে সেখানে রাজ্য সরকারি কর্মচারী আবার যেতেন এবং রাজ্য সরকার হারে। সেটার এগেনস্টে আবার রিভিউ করে, সেখানেও রাজ্য সরকার হারে। আবার তার এগেনস্টে হাইকোর্টে আসে, সেখানেও হারে। সেটার এগেনস্টে রিভিউ করে, সেখানেও হারে। আমি হারে বলতে বলতে আমি বিধ্বস্ত হয়ে পড়লাম। অথচ রাজ্য সরকার হেরে বিধ্বস্ত হলো না, এতবার 6 বার হেরেছে। তারপরে এসএলপি করে এখন বর্তমানে যেহেতু একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ রয়েছে, আমরা কন্টেম্প করেছিলাম অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকার জন্য। সেই কন্টেম্প প্রসিডিংসটা এখনো পর্যন্ত স্তব্ধ হয়ে আছে কলকাতা হাইকোর্টে। এসএলপি ডিসমিসড হয়ে গেলে আমরা কন্টেম্প প্রসিডিংস এটা কন্টিনিউ করব, যাতে রাজ্য সরকারি কর্মচারীরা তারা তাদের ন্যায়সঙ্গত অধিকার পায়। এবং দিয়ে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী জিতে হবে, সেটা রোপা রুলস 2009 একদম নির্দিষ্টভাবে বলা আছে। ফলে এখান থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই, দিয়ে দিতেই হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী। যিনি রাজ্য সরকারের আইনজীবী ছিলেন ডক্টর অভিষেক মনু সিংভি, তিনি এসে বলেন তার অন্য একটি মামলা অন্য একটি আদালতে সেটি পাঠাড হয়ে আছে এবং সেই মামলাটি কন্টিনিউয়াসলি শুনানি হচ্ছে, সেই জন্য তিনি সময় চান এবং বলেন যে মামলাটিকে আগামী জুলাই মাসে রাখতে। আমরা অপোজ করি এবং বলি যে দেখো, একটি অন্তর্বর্তীকালীন নির্দেশকে এনজয় করছে এবং বারবার বিষয়টিকে ডেফার করার জন্য রাজ্য সরকার এই স্ট্র্যাটেজি নিয়েছে এবং মামলাটি যাতে দ্রুততার সঙ্গে শুনানি হয়, সেই জন্য আগামী 14ই মে দুপুর 2টোর সময় এই মামলাটিকে ফিক্সড করেছেন এবং আশা করব সেদিন শুনানি হবেই। তার কারণ হচ্ছে আমরা অবজেকশন করেছি সেটাও আদালত রেকর্ড করেছে। এই যে বারবার সময় নেওয়া, এটাকে আমরা অপোজ করি। সাধারণভাবে কি হয়, কেউ কোনো কাউন্সিলের বা কারোর যদি অসুবিধা থাকে সাধারণভাবে সেটা সময় দেওয়া হয়, সেটা স্বাভাবিক, কাউন্সিলের অসুবিধা থাকতেই পারে। কিন্তু বারবার এই সময় চাওয়া, বারবার ডেফার করা, 16 বার 17 বার ডেফার হয়ে গেল, এটা তো আর রাজ্য সরকারি কর্মচারীরা আর কতটা নিতে পারবেন? এটা আমাদের পক্ষে তো বিড়ম্বনার হয়ে যাচ্ছে। ফলে আমরা সেটাকে যেহেতু অপোজ করি, মহামান্য আদালত বুঝেছেন যে মামলাটি শোনা উচিত, তাই মামলাটি আগামী 14ই মে দুপুর 2টোর সময় ফিক্সড করেছে। দেখুন, এই যে মামলাটি, সেই মামলাটি হলো মূলত রোপা রুলস 2009 মোতাবেক। রোপা রুলস 2019 মোতাবেক নয়, কিন্তু রোপা রুলস 2009-এ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দেওয়ার কথা বলা আছে, যেটা 2019-এ কিন্তু ডিএর কোনো প্রভিশনই রাখেনি বর্তমানের সরকার। ফলে সেই অনুযায়ী এরিয়ার হিসাব হবে
এবং সেটাই তো কি হিসাবে দেবে সেটাই তো ডিটারমিন করতে বলেছিল স্যাট, সেটাই তো করা হয়নি এখনো পর্যন্ত। সেই মোতাবেক যেটা স্যাটের যে নির্দেশ ছিল, যে নির্দেশকে আপহোল্ড করেছে কলকাতা হাইকোর্ট, সেই মোতাবেক দেবে। হিসাব করুন, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে হিসাব করে দিলেই খুব পরিষ্কার হয়ে যাবে। কারণ হচ্ছে ডিএ এই যে রুল 3 সেখানে পরিষ্কার এক্সপ্লেনেশন দেওয়া আছে যে কিভাবে ক্যালকুলেশন করতে হবে। আপনি যদি চান আমি সেটা দেখিয়েও দিতে পারি। দেখুন, রোপা রুলস 2009-এ একদম নির্দিষ্টভাবে বলা আছে, রুল 3.1.4, dearness allowance appropriate to the basic pay plus dearness pay at index average 536 within bracket 1982 is equal to 100, অর্থাৎ 1982-কে বেস ইয়ার ধরে এই ক্যালকুলেশনটি করতে হবে। এর যদি এই লাইনটির ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা, অর্থাৎ এই দেখতে পাচ্ছেন ডিয়ারনেস অ্যালায়েন্স পার্সেন্টেজ কি হবে, ডি এর পার্সেন্টেজ এআই সিপিআই মাইনাস 536 ডিভাইডেড বাই 536 ইন্টু 100, যেখানে বেস ইয়ারকে ধরতে হবে 1982 ইজ ইকুয়াল টু 100 করে। এখানে দেখুন ইয়ার টু ইয়ার, দেখুন আপনি দেখছেন এই মাসের হিসাব করে, এটা আমার হিসাব করা যে কিভাবে দিয়ে এটা ক্যালকুলেট করতে হবে, একদম ক্যালকুলেট করা আছে। জানুয়ারি 2007 কত হওয়া উচিত, 8, 9, 11, 12, 13, একদম 18 পর্যন্ত। সেই সময়ে যখন মামলা চলছিল সেই সময় যে ডাটা, সেই ডাটা মোতাবেক কিভাবে ডিএ ক্যালকুলেশন করতে হবে। কিভাবে ক্যালকুলেশন করবেন, এটা সিম্পল ম্যাথমেটিক্স। ডিএ ইজিক্যাল টু, মানে ধরুন জানুয়ারি 2006 হিসাব কি হবে, সেই সময় এআইসিপিআই ছিল 551, 536কে মাইনাস করে দেবেন, ডিভাইডেড বাই 536 ইন্টু 100, সেটা পার্সেন্টেজ হয়ে যাবে। ফলে এইভাবে ডিএ ক্যালকুলেট করতে হবে। আর অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কত, সে ডাটা তো আপনি পেয়েই যাবেন। ফলে এই ক্যালকুলেশন খুব সহজ। রোপা রুলস 2009 মোতাবেক আপনাদেরকে এইভাবে ডিএ দিতে হবে রাজ্য সরকারকে, খুব সহজ ক্যালকুলেশন। আমাদের কাছে ক্যালকুলেশন শিটও রেডি, দিলে আমরা দেখে নেব। তো তাদের সদিচ্ছা থাকবে না সেটাই স্বাভাবিক, কিন্তু আমরা তো 6 বার জিতেছি, বারবার তারা চেষ্টা করা সত্ত্বেও আমরা 6 বার জিতেছি। তাদের সদিচ্ছা থাকবে না এটা স্বাভাবিক, কিন্তু আমরা চেষ্টা করে যাব এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আগামী দিনেই এই মামলার ফয়সালা হয়ে যাবে। হয়তো 2-একটা হিয়ারিং এর সময় লাগতে পারে, কিন্তু এই হিয়ারিং স্টার্ট হয়ে গেলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই এসএলপি ডিসমিসড হবে।